হ্যালো এভরিওয়ান, আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা দেখব যে ব্যবসায়ী গভর্নর হলেন এই প্রথম ১৪তম গভর্নর হিসেবে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকে জনাব মোস্তাকুর রহমান। আমরা এই আর্টিকেলটি দেখব। পাশাপাশি অভিমত বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে যে কৃষকের কাছে কৃষির চাবি ফেরত দেবে কে। পাভেল পার্থের লেখা এই আর্টিকেলটি থেকে গুরুত্বপূর্ণ কৃষি রিলেটেড তথ্যগুলো আমরা পেতে পারি। এছাড়া এলডিসি উত্তোলন পরবর্তী সময়ের জন্য সময় বাড়ানোর আবেদনের পর কী করতে হবে এরকম নির্দেশনা দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। পরবর্তী আর্টিকেলটি গুরুত্বপূর্ণ যে উচ্চ এবং নিম্ন দুটি সুদহারই কিন্তু ব্যাংকের জন্য খারাপ। যে বিআইবিএম এর সেমিনারে এই সমন্বিত কথাবার্তা বলা হয়েছে, আমরা এটি দেখব। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি পর্যালোচনা করা দরকার, এই আর্টিকেলটি দেখব। আন্তর্জাতিক পাতায় দেখতে পারি যে একইভাবে চলার ইঙ্গিত দিলেন ট্রাম্প। মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্রের রণসজ্জার মধ্যে চুক্তির বিষয়ে আশাবাদী ইরান, এই আর্টিকেলগুলো আমরা দেখব। চলুন শুরু করা যাক। এই আর্টিকেলগুলোর বিশ্লেষণ আমার পেজে দেওয়া থাকবে নিয়মিত, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হলেন জনাব মোস্তাকুর রহমান। তিনি এফসিএমএ ডিগ্রিধারী। আমরা এটি দেখলাম যে এফসিএমএ ডিগ্রিধারী, ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম কিন্তু একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। আচ্ছা, এটি আমরা দেখি যে তিনি ১৪তম গভর্নর। আমরা দেখলাম যে যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে তিনি আসীন থাকবেন। এখানে বলা হচ্ছে যে মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া এখানে বলা হচ্ছে যে আহসান মঞ্জুর, যে বিগত যে গভর্নর ছিলেন ১৩তম গভর্নর আহসান এইস মনসুরের বিদায়। সেখানে বলা হচ্ছে যে ব্যাংকে লুটপাট, ঋণের নামে টাকা সরিয়ে নেওয়া, অর্থ পাচার, জোর করে ব্যাংকের মালিকানা হস্তান্তর ইত্যাদি নানা ঘটনা ঘটে কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে কী কী ঘটনা ঘটেছে ব্যাংক রিলেটেড খাতে। ব্যাংক খাতে লুটপাট, ঋণের নামে টাকা সরিয়ে নেওয়া, অর্থ পাচার, মানি লন্ডারিং, জোর করে ব্যাংকের মালিকানা হস্তান্তর, খুব গুরুত্বপূর্ণ। ওকে, এখানে বলা হচ্ছে যে আচ্ছা, আমাদের বাংলাদেশের টোটাল রিজার্ভ কিন্তু দাঁড়িয়েছে ৩৫.৪ ফেব্রুয়ারি ২০২৬-এ ৩৫.৪ বিলিয়ন ডলার। ওকে, আর আইএমএফ এর হিসাব অনুযায়ী যেটা ৩০.৩০ বিলিয়ন ডলার। আর আইএমএফ এটা হিসাব করে BPM-6 এই মানদণ্ডে, BPM-6 এই অনুযায়ী। এখানে বলা হচ্ছে যে সাধারণত 3 মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে তা কি স্বস্তিদায়ক হিসেবে গণ্য করা হয়। আর বাংলাদেশের এখন আছে 5 থেকে 6 মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ। ওকে, বাংলাদেশে কিন্তু এখন আছে 5 থেকে 6। সো ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশের মোট রিজার্ভ 35.4 বিলিয়ন ডলার, আর আইএমএফ অনুযায়ী 30.30 বিলিয়ন ডলার। এখন যে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আবার যে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক খাতে 36% বা 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ হয়েছে। ওকে, যে সর্বশেষ হিসেব অনুযায়ী মোট খেলাপি ঋণের পরিমাণ 36%, যা 6,44,000 কোটি টাকা। 6,44,000 কোটি টাকা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যে পরবর্তী যে চ্যালেঞ্জগুলো সামনে কিন্তু বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। যে ব্যাংক খাতের সুশাসন, ব্যাংক খাতে গুড গভর্নেন্স নিশ্চিত করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু শৃঙ্খলা নিয়ে আসতে হবে, আমাদের আনয়ন করতে হবে। তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তদারকি, মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্বশীলতা, এগুলো কী করতে হবে, নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, ক্ষমতা বাড়াতে হবে, তদারকি নিবিড় ও শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার যথাযথ ক্ষমতা কিন্তু প্রদান করা দরকার। এটা এখন বর্তমান সময়ে কিন্তু খুব প্রয়োজন। এবং ব্যাংকিং বিভাগ যে বিলুপ্তির কথা, এটাও কিন্তু বলা হচ্ছে। ব্যাংকিং বিভাগ
বিলুপ্তির কথাও বলা হচ্ছে। এখন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, সে সাবেক মহিলা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মোজারি তিনি বলছেন কি, নিঃসন্দেহে নতুন গভর্নরের সামনে কি রয়েছে, বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে। তিনি ব্যবসায়ী গভর্নর পদে তার সামনে স্বার্থের সংঘাতের বিষয়টা আসবে, একই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে, যে তিনি নিজে ব্যবসায়ী এবং ব্যবসায়ী মহলের বিরুদ্ধেও কিন্তু তাকে অনেক সময় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা লাগতে পারে। এটা হচ্ছে স্বার্থের সংঘাত হয়ে যাবে এখানে ব্যাপারটা। এবং নতুন গভর্নরকে খেলাপি ঋণ আদায়ে কিন্তু শক্ত হতে হবে। 36% খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা। তো এই খেলাপি ঋণ আদায়ে শক্ত হতে হবে, সেটা হবে তার অ্যাসিড টেস্ট। ওকে, চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, এই অভিবাদ বিশ্লেষণে এই আর্টিকেলটি আমরা দেখব যে কৃষকের কাছে কৃষি চাবি ফেরত দেবে কে, পাবেল পার্থের লেখা। শুরু করা যাক। ওকে, এখানে বলা হচ্ছে যে কৃষি এবং কৃষকের মুক্তির অমীমাংসিত প্রশ্ন। যে 1964 সালে কি পাবনায় প্রাদেশিক কৃষি সম্মেলনের ভাষণে মাওলানা ভাসানী বলেছেন, কৃষকেরা দুনিয়ার লোকের আহার যোগান, অথচ সমাজে কৃষকের স্থান নেই। কে বলেছেন? মাওলানা আব্দুল হামিদ ভাসানী। তিনি 1964 সালে পাবনায় প্রাদেশিক কৃষক সম্মেলনের ভাষণে 1964 সালে পাবনায় প্রাদেশিক কৃষক সম্মেলনে বলেছিলেন যে কৃষকেরা দুনিয়ার লোকের আহার যোগায়, অথচ সমাজে কৃষকের স্থান নেই। সো কৃষি রিলেটেড কোনো আর্টিকেল, কোনো ফোকাস আসলে কিন্তু আমাদের তথ্যটা দিতে পারি যে 1964 সালে পাবনায় প্রাদেশিক কৃষক সম্মেলনের ভাষণে মাওলানা ভাসানী বলেছিলেন, কৃষকেরা দুনিয়ার লোকের আহার যোগান, অথচ সমাজে কৃষকের স্থান নেই। তো এখানে আরও বলা হচ্ছে, পরবর্তীতে দেখি আমরা। ওকে, এখানে 60-এর দশকের সবুজ বিপ্লব নিয়ে বলা হচ্ছে যে 60-এর দশকের সবুজ বিপ্লব নামে বৈশ্বিক প্রতারণার মাধ্যমে কৃষকের হাত থেকে কিন্তু সেই চাবি ছিনতাই করে জিম্মি করা হয়েছে। তো 60-এর দশকের সবুজ বিপ্লবটা আমরা দেখে আসি। ওকে, সবুজ বিপ্লব যেটাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন বা তৃতীয় কৃষি বিপ্লব নামে পরিচিত, যে 20 শতাব্দীর মাঝামাঝি সময়, যে 1940 থেকে 1960, যেটাকে 60-এর দশক বলা হচ্ছে, এই সময়ে শুরু হওয়া একটি ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তন যা বিশ্বজুড়ে কৃষি উৎপাদন, বিশেষ করে খাদ্যশস্যের ফলন অভাবনীয়ভাবে কিন্তু বাড়িয়ে দেয়। এই সবুজ বিপ্লবের ফলে কিন্তু কিছুটা হলে বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে যেখানে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ানোর জন্য হেল্প করেছিল। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বিশেষ করে খাদ্যশস্যের ফলন অভাবনীয় বাড়িয়ে দেয়। এটি প্রথাগত চাষাবাদ পদ্ধতি থেকে আধুনিক ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতিতে রূপান্তরের একটি প্রক্রিয়া। যে প্রথাগত যে চাষাবাদ পদ্ধতি ছিল সেখান থেকে আধুনিক এবং বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি শুরু হয়। সবুজ বিপ্লবের প্রথম বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে উচ্চ ফলনশীল বীজ তো আমরা জানি উপশীষ, যেটাকে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে উৎপাদনশীল। এছাড়া রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার, যে সারের মাধ্যমে ফলন বৃদ্ধি করা এবং কীটনাশকের মাধ্যমে বিভিন্ন কীটপতঙ্গ দূরীকরণ যেগুলো ফসলের ক্ষতি করত। এছাড়া আধুনিক সেচ ব্যবস্থা, সেচ মেশিন, মোটর, এসবের আবিষ্কার, যে বৃষ্টির উপর নির্ভরতা কমিয়ে আগে কৃষকেরা কি ছিল, বৃষ্টির উপর নির্ভরশীল ছিল বা আশেপাশে কোনো জলাশয় থাকে সেটার উপর নির্ভরশীল ছিল, কিন্তু তার পরিবর্তে গভীর এবং অগভীর নলকূপের মাধ্যমে নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার সম্প্রসারণ ঘটানো হয় এতে। এবং যান্ত্রিকীকরণ, লাঙ্গলের বদলে ট্র্যাক্টর, হারভেস্টার এবং অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতিরও কিন্তু ব্যবহার বৃদ্ধি পায়। সো এই যে কৃষি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আমেরিকান বিজ্ঞানী ডক্টর নরম্যান বোরল্যাগ। ওকে, নরম্যান বোরল্যাগ। আচ্ছা, তাকে এই বিপ্লবের জনক বলা হয়। 1970 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতে এই বিপ্লবের নেতৃত্ব দেন এম এস স্বামীনাথন। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে কৃষি এবং খাদ্য ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে আছে নিও লিবারাল হেজিমনি। সো নিও লিবারাল হেজিমনি, এই জিনিসটা আমরা দেখব যে কৃষি এবং খাদ্য ব্যবস্থায় চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে আছে নিও লিবারাল হেজিমনি। এই জিনিসটা দেখে নেওয়া যাক। নিও লিবারাল হেজিমনি জিনিসটা কি? ওকে, এটি নব্য উদারবাদী আধিপত্য। ওকে, নিও লিবারাল হেজিমনি যেটাকে বলা হচ্ছে নব্য উদারবাদী আধিপত্য।
এটা বলতে বোঝাচ্ছে বিশ্বজুড়ে এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার একাধিপত্য, বিশ্বজুড়ে কি রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার একাধিপত্য, যেখানে মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণ, রাষ্ট্রীয় হস্তক্ষেপ কমানোকে উন্নতির একমাত্র পথ হিসেবে দেখা হয়। মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণ এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ, তিনটে জিনিস কী করবে? কমানোকে উন্নতির একমাত্র পথ হিসেবে দেখা হয়। এটি কেবল একটি অর্থনৈতিক নীতি নয়, বরং এটি আদর্শিক আধিপত্য যা মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাত্রার বাজারকে কী করে? বাজার কেন্দ্রিক করে তুলেছে। সো নিওলিবারাল হেজিমনির মূল বৈশিষ্ট্যগুলো দেখে আসি যে মুক্ত বাজার এবং বেসরকারীকরণ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে করা, ছেড়ে দেওয়া। ওকে, রাষ্ট্রীয় মালিকানাধীন। ওকে, তো এখানে কিন্তু আসলে বলা হচ্ছে কি মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণ থাকবে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ কমানো, তিনটা জিনিস কমানো না, মুক্তবাজার অর্থনীতির ওপর নির্ভরশীলতা থাকবে, বেসরকারীকরণ করতে হবে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ কমাতে হবে, রাষ্ট্রীয় হস্তক্ষেপ করতে হবে, কমাতে হবে। আচ্ছা, যে এবং যে আদর্শিক, আচ্ছা এটার আদর্শিক আধিপত্য কি? আন্তোনিও যে গ্রামসির হেজিমনির তত্ত্ব অনুযায়ী এটি এমনভাবে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে যে বাজারই সব সমস্যার সমাধান। একে প্রাকৃতিক বা ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করা হয়, হয়। সো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা কী থাকবে এখানে? যে বিশ্বব্যাংক, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলা হচ্ছে, IMF বলা হচ্ছে, এবং WTOর মাধ্যমে এই আদর্শ উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর ব্যক্তিগত দায়িত্বর মধ্যে কী রয়েছে? যে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা কমিয়ে সব কিছুর জন্য ব্যক্তিকে দায়ী করা হয়, যেমন শিক্ষা বা স্বাস্থ্যসেবা কি নিজে থেকে কেনা। ওকে, যে ব্যক্তিগত দায়িত্ব, কল্যাণকামী রাষ্ট্রের ধারণা কমিয়ে সব কিছুর জন্য ব্যক্তিকে দায়ী করা হচ্ছে। সো এটার প্রভাব কী? নিওলিবারাল হেজিমনির প্রভাব কী? যে বৈষম্য বৃদ্ধি। সমালোচকদের মতে এই ব্যবস্থা ধনী ও গরিবদের মধ্যে ব্যবধান চরমভাবে বাড়িয়ে দিয়েছে। পরিবেশগত সংকটের ক্ষেত্রে মুনাফাকে অগ্রাধিকার দেওয়ায় প্রাকৃতিক সম্পদের অত্যধিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কী হয়েছে? বেড়েছে। মুনাফাকে অগ্রাধিকার দেওয়ার কারণে প্রাকৃতিক সম্পদের অত্যধিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেড়েছে। এবং গণতন্ত্রের সংকটের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কর্পোরেট শক্তির প্রভাবে সাধারণ মানুষের রাজনৈতিক ক্ষমতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এই আধিপত্য বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, বিশেষ করে 2008 সালের যে আর্থিক সংকট গিয়েছে, ইকোনমিক ক্রাইসিস গিয়েছে 2008 সালে, তার পরবর্তী সময় এবং তার পরবর্তী সময়ে রাজনীতিতে বিকল্প ধারার উত্থানের ফলে যে এই আধিপত্য বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সো আর্টিকেলের বাকি অংশে দেখে নেওয়া যাক। সো নিওলিবারাল হেজিমনি আমরা বুঝেছি। আপনারা চাইলে আমি স্লাইডগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিই, আপনারা দেখে নিতে পারেন। এই যে কৃষি নিয়ে বিভিন্ন দলের যে চিন্তাভাবনা রয়েছে, এটা আমরা দেখি বিভিন্ন দল উল্লেখ করে আমরা এই চিন্তাভাবনাগুলো দেখবো না। আমরা এই চিন্তাভাবনাগুলো দেখবো যে কৃষিতে কী ধরনের উন্নতি আবশ্যক, কী ধরনের উন্নতি মানুষ আশা করে, যে খাদ্য নিরাপত্তা এবং খাদ্য সার্বভৌমত্ব অর্জনে দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক এবং টেকসই কৃষিনীতি প্রণয়ন। ঠিক আছে, যে ফসল নির্ভরতা কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে, যে শুধু ফসলের উপর নির্ভরতা কী করা যাবে না, বাড়ানো যাবে না, তা কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। যে ওকে, শস্য আবর্তনের মাধ্যমে যে একটা ফসল ফলানো হলো তার পরবর্তীতে আরেকটা ফসল ফলাবে, এভাবে ধাপে ধাপে বা কোনো মানে শস্য আবর্তনের মাধ্যমে সংরক্ষণ কৃষিকে গুরুত্ব দিতে হবে, কৃষিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। দেশি বীজ গবেষণা, সংরক্ষণ এবং বিতরণের অঙ্গীকার করতে হবে। এছাড়াও দেখা যায় যে কৃষিখাতে কি আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কৃষিপণ্যের বিপণনের সিন্ডিকেট ভাঙতে হবে। কৃষিকে লাভজনক শিল্প হিসেবে গড়ে তুলতে হবে। এখানে মধ্যস্বত্বভোগী নির্মূল, ভাতের অধিকার, সুদ মুক্ত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, গ্রাম ও শহরের বৈষম্য কমাতে হবে, দুর্নীতি ও মুক্ত বাজার গড়ে তুলতে হবে। এখন কৃষির উৎপাদনশীল রূপান্তর প্রয়োজন। কৃষির কী ধরনের রূপান্তর প্রয়োজন? উৎপাদনশীল রূপান্তর প্রয়োজন। এছাড়া অর্থনৈতিক ক্ষমতায়ন দরকার, খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে, বিষমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে, প্রকৃতি ও পরিবেশ বান্ধব কৃষি, অঞ্চলভিত্তিক কৃষি পরিকল্পনা, নদী ও জলাশয় পুনরুদ্ধারের অঙ্গীকার করতে হবে।
এছাড়া আরও বলা হচ্ছে যে আত্মনির্ভর, জলবায়ু সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষক নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষক কার্ড, কৃষকের সার্বিক সুরক্ষা, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফসলের ন্যায্য মূল্য, কৃষি জমি সুরক্ষা, কৃষি বিমা, শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা, কৃষি উদ্যোক্তা প্ল্যাটফর্ম, অঞ্চলভিত্তিক কৃষি পণ্য উৎপাদন, খাল খনন, হাওরে ইজারা প্রথা বাতিল, জৈব কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ বান্ধব কৃষি, অনেক উপকরণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই আর্টিকেলটার মধ্যে। কৃষির উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। আচ্ছা, এছাড়া এখানে কিছু পয়েন্ট রয়েছে যে পাশাপাশি কী করতে হবে: কাঠামোগত বৈষম্য, অন্যায্য বন্টন, বাজার ব্যবস্থা, যুদ্ধ, অস্ত্র বাণিজ্য, জ্বালানি বিতর্ক, প্রবেশাধিকার, মিথ্যা অভিযোজন, প্যাকেজ, মেধাস্বত্ব, তর্ক, নীতি সমন্বয়হীনতা, দুর্বল মনিটরিং কাঠামো, বহুজাতিক আগ্রাসন, পরিবেশগত বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা। এই সব কিছু মিলে কি নানাভাবে খাদ্য ব্যবস্থার সঙ্গে কিন্তু জড়িত, এগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 30টি প্রতিবেশ অঞ্চলে অন্তত একটি করে কৃষক কেন্দ্রিক জলবায়ু সহিষ্ণু আত্মনির্ভর কৃষি গ্রাম গড়ে তোলা। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে 30টি প্রতিবেশ অঞ্চলে একটি করে কৃষক কেন্দ্রিক জলবায়ু সহিষ্ণু আত্মনির্ভর কৃষি গ্রাম গড়ে তুলতে হবে এবং প্রতিটি ইউনিয়নে গড়ে উঠবে কৃষকের বীজ ঘর। খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল পাবেন পার্থর লেখা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি রিলেটেড কোনো রচনা, আর্টিকেল বা ফোকাস আসলে আমরা এই তথ্যগুলো অ্যাড করতে পারি। চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা খাতুনের আমরা আর্টিকেলটি দেখি যে এই সময় বাড়ানোর আবেদনের পর আমাদের কী কী করতে হবে। শুরু থেকে শুরু করা যাক। যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি চেয়ারকে চিঠি পাঠিয়ে 2029 সালের 24 নভেম্বর পর্যন্ত উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জানিয়েছে। যে 2026 সালের 24 নভেম্বর কিন্তু আমাদের উত্তরণ হতো, সে 26, 27, 28, 29, যা আরও 3 বছর বা 4 বছর আমাদের দরকার। 2029 সালে 24 নভেম্বর পর্যন্ত এটা আবেদন করতে হয়েছে কোথায়? যে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে আবেদন করতে হয়েছে। কে আবেদন করেছে? ইকোনমিক রিলেশন ডিপার্টমেন্ট। সে উত্তরণের 3টি মানদণ্ড রয়েছে, যে মাথাপিছু মোট জাতীয় আয়, মানব সম্পদ সূচক, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এই 3টি মানদণ্ড। মোট জাতীয় আয়, জিএনপি, গ্রস ন্যাশনাল জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়, মানব সম্পদ সূচক, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এই 3টি সূচক কিন্তু আমরা অনেক আগেই কী হয়েছে, উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে উত্তরণ বিলম্বিত করার পক্ষে সরকারের যুক্তি কী দেখিয়েছে। অবশ্যই যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করা হয়েছে যে কোভিড মহামারী, ভূ রাজনৈতিক সংঘাত, বৈশ্বিক আর্থিক অস্থিরতা এবং দেশের রাজনৈতিক টানা পড়েন। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে যে কোভিড মহামারী, ভূ রাজনৈতিক সংঘাত, বৈশ্বিক আর্থিক অস্থিরতা, দেশের রাজনৈতিক টানা পড়েন। এখন জাতিসংঘের যে এলডিসিভুক্ত দেশগুলো তারা কী ধরনের সুবিধা পায়? বিশেষ কিছু সুবিধা পায়, যেমন যে উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পায়, তাই না? অবশ্যই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে তারা বিশেষ সুবিধা পায় এবং স্বল্প সুদে ঋণ এবং কারিগরি সহায়তা কিন্তু তারা লাভ করে। তো বাংলাদেশ যদি এলডিসি থেকে উত্তরণ হয়ে যায় বা উত্তীর্ণ হয়, তাহলে কিন্তু এই ধরনের কোনো সুবিধা বাংলাদেশ আর পাবে না সামনে। এখানে আরও বলা হচ্ছে যে সাধারণত উত্তরণের সিদ্ধান্তের পর একটি দেশকে 3 বছরের প্রস্তুতিকাল, একটা প্রিপারেশন পিরিয়ড দেওয়া হয়, যে সময় এলডিসি সংশ্লিষ্ট বাণিজ্য ও আর্থিক সুবিধা ধীরে ধীরে কমে আসে এবং দেশকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। ওকে, যেখানে একটা অ্যাডাপ্টেশন প্রসেস চলে, যেটাকে হঠাৎ করে যে এলডিসি ভুক্ত দেশগুলো যে সুবিধা পায়, সেটি হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে অ্যাডাপ্টেশন প্রসেসের মাধ্যমে একটা প্রিপারেশন পিরিয়ড প্রোভাইড করা হয়। খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। আচ্ছা, কিছু উদাহরণ রয়েছে বিভিন্ন দেশে যে তারাও কিন্তু ইতিপূর্বে
এলডিসি উত্তোলন পেছানোর জন্য আবেদন করেছিলেন এবং সফলও হয়েছিলেন। যেমন সলোমন দ্বীপপুঞ্জ, যে 2023 সালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেছিল। অ্যাঙ্গোলা বৈশ্বিক তেলের দামের ধাক্কার সুযোগে অবনীত হয়, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তারা সময় বাড়াতে সক্ষম হয়। ভানুয়াতু, কিরিবাতি, তারপর মালদ্বীপ 2005 সালে, মিয়ানমার 2011 সালে, নেপাল 2015 সালে। তারা তাদের নিজস্ব অবশ্যই যৌক্তিক কারণের মাধ্যমে তারা এলডিসি উত্তোলন পেছাতে পেরেছিল। সেই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ: সলোমন দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গোলা, ভানুয়াতু, কিরিবাতি, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল। আচ্ছা, এই আর্টিকেলের লাস্ট কলমে আমরা দেখি প্রস্তুতি যথেষ্ট না হলে রপ্তানি রাজস্ব স্থিতিশীলতা, কর্মসংস্থান কী হতে পারে, চাপ তৈরি হতে পারে। আচ্ছা, শ্রেণীবিন্যাস নিয়ে বিতর্কে আটকে না থেকে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, রপ্তানি বহুমুখীকরণ, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, রাজস্ব আহরণ, ট্যাক্স কালেকশন বা রেভিনিউ কালেকশন, এগুলোর দিকে মনোযোগ দিতে হবে। আর্থিক স্থিতিস্থাপকতা বাড়ানোর দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি এখন আমাদের এলডিসি উত্তোলন যদি না পেছানো হয়, তার পরবর্তীতেও কিন্তু আমাদের উৎপাদনশীলতা, রপ্তানি বহুমুখীকরণ, রাজস্ব আহরণ, আর্থিক স্থিতিস্থাপকতার দিকে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। এখন টেকসই ও প্রতিযোগিতামূলক প্রবৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক এবং নিয়ন্ত্রক সংস্কার অপরিহার্য। স্বল্প সুদে বৈদেশিক অর্থায়ন কমে এলে অভ্যন্তরীণ সম্পদ আহরণে কী করতে হবে, জোর দিতে হবে। আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণে জোর দিতে হবে। কর ভিত্তি সম্প্রসারণ করতে হবে, অপ্রয়োজনীয় কর ছাড় কমাতে হবে। আমরা কিন্তু পর্যাপ্ত ট্যাক্স রিবেট দিই, যে কর ছাড় দিই, এটা কমাতে হবে। যে অপ্রয়োজনীয় যেগুলো, যেখানে অযথা দেওয়া হচ্ছে, সেটা আমাদের কমাতে হবে। কর প্রদানে আনুগত্য বাড়ানো কিন্তু জরুরি। তো আমাদের মূল্য এবং রাজস্ব আহরণ অবশ্যই মনোযোগ দিতে হবে। দুর্নীতি দমন, সরকারি ক্রয় প্রক্রিয়া সহজ করতে হবে। বিচার ব্যবস্থার দক্ষতা বাড়ানো, বিনিয়োগকারীদের আস্থা জোরদার করবে। কার্যকর ঋণ ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বহিরাগত ধাক্কা মোকাবেলা আমাদের সহায়ক হবে। সো অর্থনীতিকে কিন্তু বহুমুখী করতে তৈরি পোশাক খাতের বাইরে আমার আরও কিছু খাত রয়েছে, সেগুলোর দিকে মনোযোগ দিতে পারি। যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং ওষুধ ও তথ্য। খুব গুরুত্বপূর্ণ যে গার্মেন্টসের পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, ওষুধ ও শিল্প এবং তথ্য প্রযুক্তির দিকে মনোযোগ দিতে পারি। শক্তিশালী সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আমরা এগুলো দেখব। খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি আপনারা দেখে নিতে পারেন যে সময় বাড়ানোর আবেদনের পর আমাদের কী কী প্রস্তুতি দরকার। যদি আমরা উত্তীর্ণ হই, সেক্ষেত্রে আমাদের কী প্রস্তুতি দরকার। যদি আমরা উত্তীর্ণ না হতে পারি, উত্তীর্ণ বলতে যে আমরা যদি সময় বাড়াতে সক্ষম না হই, সেক্ষেত্রে আমাদের কী ধরনের প্রস্তুতি দরকার। আচ্ছা, সংসদের সার্বভৌমত্বের সীমা কতটুকু, আমরা চাইলে এটা দেখে নিতে পারেন। তারপর এটা মূল পয়েন্টগুলো আমরা পড়ি যে সংবিধানের 78 অনুচ্ছেদে সংসদ এবং সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তির বিধান রয়েছে। সো আর্টিকেলটা কি, যে সংসদের সার্বভৌমত্বের সীমানা কতটুকু, সংসদের সার্বভৌমত্বের সীমানা কতটুকু। এখানে বলা হচ্ছে যে সংবিধানের 78 অনুচ্ছেদে সংসদ এবং সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তির বিধান রয়েছে। এ ধারার অধীনে গঠিত স্থায়ী কমিটির কাজ শুধু সুবিধা নিশ্চিত করা নয়, বরং সদস্যদের অনৈতিক আচরণে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হলে ব্যবস্থা নেওয়া। সংবিধানের 78 নম্বর অনুচ্ছেদটা আপনি দেখে নিন। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, আমরা দেখবো যে উচ্চ এবং নিম্ন সুদহার দুটি ব্যাংকের জন্য খারাপ, সেটা আমরা দেখি। আচ্ছা, উচ্চ সুদহার কিংবা নিম্ন সুদহার দুটি কিন্তু ব্যাংকের জন্য খারাপ, কারণ সুদহার কমে গেলে ব্যাংকের আয় কমে যাবে। ওকে, সুদ বা মুনাফার মাধ্যমে ব্যাংকরা ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আয় করে থাকে। আবার সুদহার যদি বেড়ে যায়, তাতে কি আবার ঋণ খারাপ হয়ে যাওয়ার কিন্তু ঝুঁকি থাকে। সুদহার যদি বেড়ে যায়, তখন ঋণ খারাপ হয়ে যেতে পারে বা ব্যাড লোনে রূপান্তরিত হতে পারে। বিআইবিএমএ মহাপরিচালক মোহাম্মদ এজাজুল ইসলাম, মনে রাখবো আমরা যে বিআইবিএমএ মহাপরিচালক মোহাম্মদ এজাজুল ইসলাম, তিনি বিভিন্ন কথাবার্তা বলেছিলেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মুদ্রানীতি এককভাবে কিন্তু কাজ করে না, এটাকে রাজস্ব নীতি, বাণিজ্য নীতি ও মুদ্রা বিনিময় হার নীতির সঙ্গে কাজ করতে হয়। ওকে,
মুদ্রানীতি কার কার সাথে কাজ করবে? রাজস্ব নীতি, বাণিজ্য নীতি এবং মুদ্রা বিনিময় হার নীতির সঙ্গে কাজ করবে। আচ্ছা, এখানে আবার সংকোচনমূলক মুদ্রানীতি আমরা দেখব। সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে। আবার সম্প্রসারণমূলক মুদ্রানীতি কী সেটাও আমরা দেখব। আচ্ছা, এখানে ব্যাংক খাতে কি 36% খেলাপি ঋণ আমৃত পূর্বে দেখে এসেছে, দেশের অর্থনীতির জন্য কি বহনযোগ্য নয়। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে এখানে বলছে কি সংকোচনমূলক মুদ্রানীতি কি, সেটা আগে আমরা দেখি। আচ্ছা, সংকোচনমূলক মুদ্রানীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অর্থনীতিতে অর্থের সরবরাহ এবং ঋণ প্রবাহ কমিয়ে নিতে হয়। যে সংকোচন করব, সংকোচন মানে কি? যে অর্থ সংকোচন করব। অর্থ সংকোচন মানে অর্থ সরবরাহ এবং ঋণ প্রবাহ কমাবো। ঋণ প্রবাহ কমাবো, কেন কমাবো? যদি কমাই তাহলে উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ মূল্যস্ফীতি বা পণ্যের দাম কী হবে? নিয়ন্ত্রণে আসবে। সংকোচন করা মানে অর্থ কমিয়ে আনা। সংকোচন মানে কি? ছোটো করে আনা, মানে অর্থের প্রবাহ কমিয়ে আনা। তো এটার মূল বৈশিষ্ট্য কি? যে চড়া মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হচ্ছে, সেটা হ্রাস করে বাজার স্থিতিশীল করব। কার্যপদ্ধতি কী হতে পারে? কী কী পদ্ধতির মাধ্যমে এটা করা হয়? যে নীতি সুধার বা রেপো রেট বৃদ্ধি করার মাধ্যমে ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যয়বহুল করা। রেপো রেট বৃদ্ধি করলে বা নীতি সুধার বৃদ্ধি করলে ব্যাংকগুলোর জন্য কি কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু তারা ঋণ নিতে পারে না। মানে পারে না বলতে এমন না যে ঋণ নেওয়াটা কী হয়ে যায়? ব্যয়বহুল হয়ে যায়। আবার ঋণ প্রবাহ সংকোচন, যে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষমতা বা বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমিয়ে আনা। যে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষমতা বা বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমিয়ে আনা। তারপর নগদ জমা হার, যে সিআরআর বা এসএলআর, এগুলো বৃদ্ধি করা। যে বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থের যোগান কমিয়ে দেওয়া। বাণিজ্যিক ব্যাংকের অর্থের যোগান বৃদ্ধি, যখন আমি ক্যাশ রিজার্ভ রেশিও বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বাড়াবো, তখন বাণিজ্যিক ব্যাংকে সেই নির্দিষ্ট হার অনুযায়ী কিন্তু টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। তো এক্ষেত্রে ব্যাংকগুলোর অর্থের যোগান কিন্তু কমে আসবে। সেটার প্রভাব কী হতে পারে? যে চাহিদা কমার ফলে উৎপাদন ও বিনিয়োগ সাময়িকভাবে ধীর গতির হতে পারে, তবে মূল্যস্ফীতি কমে আসার আশা করা হয়। যে চাহিদা কমার ফলে উৎপাদন এবং বিনিয়োগ সাময়িকভাবে ধীর গতির হতে পারে, তবে মূল্যস্ফীতি কমে আসার আশা করা হয়। বর্তমান পরিস্থিতি কি? বাংলাদেশ ব্যাংক এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই সংকোচনমূলক মুদ্রানীতি কিন্তু গ্রহণ করে থাকে। তারা রেপো রেট বাড়ায়, নীতি সুধার রেপো রেট বাড়ায়, তারপর সিআরআর এসএলআর বৃদ্ধি করে, এগুলো। সো সংকোচনমূলক মুদ্রানীতি দীর্ঘকাল ধরে বজায় রাখলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের উপর নেতিবাচকও কিন্তু প্রভাব ফেলতে পারে, যে অনেক অর্থনীতিবিদরা এটা মনে করেন। কিন্তু যে আমরা দেখে আসি যে কোভিড পরবর্তী সময়ে কিন্তু আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি ছিল না, ছিল সম্প্রসারণমূলক মুদ্রানীতি। সেটা আমরা দেখি এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, যেটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত একটি কৌশল, যার মাধ্যমে অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি এবং সুদের হার হ্রাস করা হয়। অর্থের যোগান কী করব? বাড়াবো। যে সংকোচনে ছিল অর্থের যোগান কমাবো, আর সম্প্রসারণে অর্থের যোগান বাড়াবো এবং সুদের হার হ্রাস করব। সুদের হার হ্রাস করতে কিন্তু অর্থের যোগানও বৃদ্ধি পায়। মূলত অর্থনৈতিক মন্দা কাটতে, বেকারত্ব হ্রাস করতে এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই নীতি ব্যবহার করা হয়। সেটার প্রধান হাতিয়ার কি? সুদের হার হ্রাস করা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ঋণের সুদের হার কমিয়ে দেয়, ফলে সাধারণ মানুষ ও উদ্যোক্তারা কম খরচে ঋণ নিয়ে কী করতে পারে? বিনিয়োগ করতে পারে। রিজার্ভ রেশিও এসএলআর বা সিআরআর বা এসএলআর কী করতে হবে? কমানো। যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে কম টাকা জমা রাখতে হয়, ফলে তাদের হাতে কি ঋণ দেওয়ার জন্য পর্যাপ্ত বা অতিরিক্ত অর্থ থাকে বা তারল্য থাকে। আবার খোলা বাজার কার্যক্রম, যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সরাসরি বন্ড বা সিকিউরিটিজ কিনে নেয় এবং বিনিময়ে বাজারে নগদ অর্থ তারা কী করে? সরবরাহ করে। এটা হচ্ছে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। এর প্রভাব কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি, যে ঋণের খরচ কম হয়, ব্যবসা সম্প্রসারণ এবং ব্যক্তিগত খরচ কী হয়? বৃদ্ধি পায়, যা জিডিপি বাড়াতে সাহায্য করে। কর্মসংস্থান সৃষ্টি, যে টাকা থাকবে, বিনিয়োগ থাকবে, নতুন কলকারখানা তৈরি হবে। মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকে কিন্তু আবার, যে বাজারে অতিরিক্ত অর্থ থাকার কারণে পণ্যের চাহিদা এবং দাম বেড়ে যাওয়ার কারণে কী হয়? উচ্চ মুদ্রাস্ফীতির একটা ঝুঁকি দেখা যায়। আবার মুদ্রার মান, সাধারণত নীতির ফলে বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মান কিছুটা কী হয়ে যায়? কমে যায়। মুদ্রার ডিভ্যালুয়েশন অফ কারেন্সি হয়ে যায়,
যা রপ্তানি বাড়াতে সাহায্য করে। মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বৃদ্ধি পায়। মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কি, ওই যে বলেছি যে কোভিড-19 পরবর্তী সময় অর্থনৈতিক যে চাকা সচল রাখতে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি গ্রহণ করেছিলেন বাংলাদেশ সরকার। আচ্ছা চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা সে আর্টিকেলটা এখানে রয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পর্যালোচনা দরকার। আমরা খুব শর্টে দেখব যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে কিন্তু পাল্টা শুল্ক আরোপকে যে অবৈধ আখ্যা দিয়েছেন সেটিকে কাজে লাগানোর চিন্তা করা যেতে পারে। আচ্ছা এখানে বলা হচ্ছে সানেমের নির্বাহী পরিচালক, সানেম হচ্ছে কি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, তার নির্বাহী পরিচালক সেলিম রেহান বলছেন, এটি সত্য যে চুক্তিটি বাংলাদেশের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হয়নি, বরং এতে কিছু উদ্বেগজনক ধারাও আছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাকে কাজে লাগিয়ে আমরা কোনো সুযোগ নিতে পারি কি না সেই চেষ্টাও করতে হবে। যুক্তরাষ্ট্রের তুলার ব্যবহার এবং বিপরীতে শূন্য শুল্ক নিয়ে বড় ধরনের কি ধোঁয়াশা রয়েছে। আমরা কিন্তু এখন জানি না যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে যে বস্ত্র তৈরি করে সেটা আবার রপ্তানি করে সেটার উপর শূন্য শুল্ক আরোপ হবে কিনা এটা এখন ক্লিয়ার না। দেখি এইসব নিয়ে কি পর্যালোচনা করা দরকার, এইসব নিয়ে কিন্তু পর্যাপ্ত পর্যালোচনা করা দরকার। আপনারা চাইলে পুরো আর্টিকেলটি দেখে নিতে পারেন। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা এই আন্তর্জাতিক পেজের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আমাদের খুব শর্টে দেখবো যে একইভাবে চলার ইঙ্গিত দিলেন ট্রাম্প। স্টেট অফ দ্য ইউনিয়নের যে ভাষণটি দিয়েছিলেন তিনি, সেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে ভাষণে। আচ্ছা তিনি কি যথারীতি কি নানা সত্য মিথ্যা দাবি অভিযোগ করেছেন। ট্রাম্প দাবি করেন আজ আমাদের সীমান্ত নিরাপদ, দেশে উদ্যম ফিরেছে, দেশ জুড়ে অপরাধের হার নাটকীয়ভাবে কমার কৃতিত্ব দাবি করছেন ট্রাম্প। আপনারা এটি দেখে নিতে পারেন। এছাড়া মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ। ওকে, মোদি ইসরায়েলে সফর করেছিলেন। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং ভূ রাজনৈতিক সমীকরণ জটিল হয়েছে। এর মধ্যে কিন্তু মোদির এই ইসরায়েল সফর। আচ্ছা এই সফর মূল লক্ষ্য হচ্ছে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা। তিনটা জিনিস, কৌশলগত, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা। আর এখানে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর একটি জোটের কথা বলা হচ্ছে হেক্সাগন। সেই হেক্সাগন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আচ্ছা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকারী উগ্রবাদী বলয় শিয়া সুন্নি মোকাবেলায় ভারত, গ্রিস, সাইপ্রাস এবং কয়েকটি আরব আফ্রিকান দেশকে নিয়ে হেক্সাগন বা 6 দেশীয় হেক্সাগনে কিন্তু ছয়টি বাহু হেক্সাগন, তো 6 দেশীয় জোট গঠনের পরিকল্পনা করেছেন। যদিও এখনও হেক্সাগন সম্বন্ধে এখনও কেউ অবগত নয়, প্রাতিষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও ধারণা পাওয়া যাক যে হেক্সাগনের লক্ষ্য হচ্ছে ইরান সমর্থিত শিয়া অক্ষ এবং উদীয়মান উগ্রবাদী সুন্নি অক্ষের বিরুদ্ধে একটি শক্তিশালী বলয় তৈরি করা। এই সদস্য কি এই জোটে ইসরায়েল, ভারত, গ্রিস, সাইপ্রাস এবং অজ্ঞাতনামা আরব আফ্রিকান দেশগুলো থাকার কথা বলা হয়েছে। আর এখানে ভারতের ভূমিকা কি, ভারত এই জোটের একটি কৌশলগত নোঙর যা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে, যা এশিয়া এবং ভূমধ্যসাগরের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে। সো ভারত কিন্তু একটা ব্রিজ স্থাপন করবে এই জায়গাতে, এই জন্য ভারতের গুরুত্ব রয়েছে, ভারতের প্রেজেন্সটা ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ। তো চ্যালেঞ্জ এই ক্ষেত্রে যে এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত চুক্তি নয় বরং বিদ্যমান সম্পর্কে একটি ব্র্যান্ডিং প্রচেষ্টা হতে পারে। এছাড়াও গ্রিস, সাইপ্রাস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হয়, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় আইনি জটিলতা কিন্তু পড়তে পারে। এখন এই পরিকল্পনা অত্যন্ত গোপনীয়তার সাথে করা হচ্ছে এবং কোনো রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু এটিকে সমর্থন করেনি। এবং সর্বশেষ আর্টিকেলটি যে যুক্তরাষ্ট্রের রণসজ্জার মধ্যেও চুক্তির বিষয়ে আশাবাদী ইরান, আপনারা দেখে নিতে পারেন। তারপরে মূল কথা কি, যে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।